আমার নাম নাজমা বেগম, আমার বয়স ৪২ বছর। আমি একজন বিধবা, আমার স্বামী অনেক আগেই মারা গেছেন। আমাদের একটি কসমেটিক্সের দোকান আছে এবং আমাদের আর্থিক অবস্থা ভালো, তাই আমাদের কোনো চিন্তা নেই। আমি আমার শাশুড়ি এবং ছেলের সাথে বড় একটি ফ্ল্যাটে থাকি। আমাদের বিল্ডিংটি গলির শেষ কোণে, তাই এখানে তেমন ভিড় হয় না। বিল্ডিংয়ের পাশেই আমাদের ক্ষেত আছে। আমার ছেলের নাম রাকিব, তার বয়স ২০ বছর। সে আমার মতোই লম্বা এবং রোগা, তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। সে কলেজে পড়ে এবং হোস্টেলে থাকে। তার কলেজ বেশি দূরে নয়, প্রায় ১ ঘন্টার দূরত্বে, কিন্তু সেখানকার নিয়ম হল ছাত্রদের হোস্টেলে থাকতে হয়। তাদের মাসে শুধুমাত্র একবার শনি ও রবিবার বাড়িতে আসার অনুমতি মেলে। এবার আমি আমার নিজের কথা বলি। যেমনটা আমি বললাম, আমার বয়স ৪২ বছর। আমি পাতলা পাতলি এবং আমার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। অনেকেই বলেন যে আমাকে এখনও আকর্ষণীয় লাগে। আমি বেশিরভাগ সময় টপ, শার্ট, ঘাগরা বা নাইটি পরি, আর বিশেষ অনুষ্ঠানেই শুধু শাড়ি পরি। যখন আমি বাইরে যাই তখন মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। এই কথা আমার কিছু সখীও বলেছেন। একবার আমার ছেলের কলেজ থেকে দীপ্তি ম্যাডামের ফোন এসেছিল। তিনি বললেন যে আমার ছেলে খুব মেধাবী এবং স্মার্টও, কিন্তু ইদানিং সে একটু অসুস্থ এবং চিন্তিত লাগছে। তখন তিনি পরামর্শ দিলেন যে আমি যেন তাকে কিছুদিন বাড়িতে রাখি যাতে সে রিল্যাক্সড হতে পারে এবং পড়াশোনায় আবার মন দিতে পারে। তখন আমি তার কথা মেনে নিলাম এবং রাকিবকে বাড়িতে নিয়ে এলাম। আমরা দুজনই শিক্ষিত, তাই মাঝে মাঝে ইংরেজিতেও কথা বলি। রাকিব আসার পর কিছুদিন এভাবেই কেটে গেল। কারণ সকালে আমি আমার কসমেটিক্সের দোকানে চলে যেতাম আর রাকিব কখনো কখনো মাঠে বন্ধুদের সাথে দেখা করতে যেত। আমি জানতাম যে সে সেখানে গিয়ে সিগারেট খায়, কিন্তু আমি তাকে কিছু বলিনি। এক শনিবারের কথা। আমাকে সন্ধ্যায় মহিলাদের একটি অনুষ্ঠানে যেতে হয়েছিল এবং আমার শাশুড়িও সৎসঙ্গের জন্য বাইরে গিয়েছিলেন, তাই আমি বাড়িতে একা ছিলাম। প্রায় সন্ধ্যা ৫টা বা ৬টা বাজছিল, তখন আমাকে কাপড় বদলাতে হতো, কিন্তু আমার লাল সিল্কের শাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি সেটা খুঁজতে খুঁজতে আমার ছেলের ঘরে চলে গেলাম। তখনই রাকিব হঠাৎ বলল, মা, আমি বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি, আর তারপর সে তাড়াতাড়ি বেরিয়ে গেল। তখন আমিও তাকে হ্যাঁ বললাম। তারপর আমি আমার কাপড় খুঁজতে লাগলাম। তখনই হঠাৎ আমার নজর পড়ল যে আমার সেই লাল সিল্কের শাড়িটা রাকিবের বিছানার নিচে পড়ে আছে। তখন আমি ভাবলাম, আমার কাপড় এখানে কিভাবে এলো? তখন একটু দেরি হয়ে গিয়েছিল এবং আমাকে একটি অনুষ্ঠানে যেতে হতো, তাই আমি তাড়াতাড়ি আমার শাড়িটা উঠিয়ে পরতে লাগলাম। কিন্তু পরতেই আমার কিছু আঠালো মনে হলো। তখন আমি তাড়াতাড়ি শাড়িটা খুলে ফেললাম। তারপর দেখলাম যে তাতে কিছু ঘন দাগ লেগে আছে। এটা কি? আমি ভাবলাম। তখনই আমার বুঝতে বাকি রইল না যে এটা আমার ছেলেরই কাজ। আরে, আমার ছেলে এমন কেন করল? হ্যাঁ, কিন্তু সে সময় আমার বেশি ভাবার সময় ছিল না, তাই আমি সেই শাড়িটা পরে চলে গেলাম। কিছুক্ষণ পরেই আমারও কেমন যেন অদ্ভুত ভালো লাগতে শুরু করল। পরের দিনও একই ঘটনা ঘটল। সকালে যখন আমি দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ছেলে বাথরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসে বলল, মা, আমি বাইরে যাচ্ছি। আমিও হ্যাঁ সূচক মাথা নাড়ালাম এবং সে চলে গেল। আমি তখন কাপড় বদলাচ্ছিলাম, তখনই আমার চোখ পড়ল বাথরুমে পড়ে থাকা একটি কাপড়ের উপর। সেটি দেখেই আমি হাসলাম, কারণ এখন আমারও এইসব ভালো লাগতে শুরু করেছিল। এরপর শুক্রবার আমাকে মহিলা গ্রুপের অনুষ্ঠানে যেতে হয়েছিল। সন্ধ্যার সময় ছিল, শাশুড়িমা সৎসঙ্গে গিয়েছিলেন এবং আমার ছেলে তার ঘরে ছিল। কিছুক্ষণ পর সে তাড়াহুড়ো করে বাইরে এসে বলল, মা, আমি যাচ্ছি। তখন আমি তাকে যেতে দিলাম। সে চলে যাওয়ার পর আমি তার বিছানা ঠিক করার জন্য চাদর এবং বালিশ ঠিক করছিলাম, তখনই আমার চোখ নিচে গেল। আবার সেই একই জিনিস দেখতে পেলাম। এখন এই সব আমার ভালো লাগতে শুরু করেছিল। এখন আমি বুঝতে পারছিলাম যে আমার ছেলে কেন একটু অস্থির থাকে। তারপর আমি ভাবতে লাগলাম, হয়তো তার কাছে এই সব মজার মনে হয়। হ্যাঁ, এখন সে বড় হচ্ছে, কিন্তু সে আমার জিনিস কেন ব্যবহার করে? এই সব চিন্তা আমার মাথায় ঘুরতে লাগল। তারপর আমি ভাবলাম যে আমিও ইচ্ছে করে আমার পছন্দের কাপড় এবং জিনিসপত্র ছেলের ঘরে বা আশেপাশে রাখতে শুরু করব। কিছুদিন পর শনিবার দুপুরে আমি ভাবলাম যে আজ আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ সন্ধ্যায় শাশুড়িমা সৎসঙ্গে যাবেন। তখন আমি আমার দোকানে কাজ করা মেয়েদের বলে দিলাম যে আজ আমি তাড়াতাড়ি যাচ্ছি এবং সন্ধ্যায় আসব না, তাই তারা দোকানের খেয়াল রাখবে। সন্ধ্যায় আমি একটি নতুন পদ্ধতি চেষ্টা করার কথা ভাবলাম।
আমি চুপচাপ ছেলের ঘরে গেলাম, কাপড় বদলাতে লাগলাম এবং কিছু কাপড় সেখানেই ফেলে রাখলাম, এটা দেখার জন্য যে সে কি করে। তারপর আমি আমার কাজে লেগে পড়লাম। দুপুরে যখন আমি দেখলাম, তখন আমার ছেলে তার ল্যাপটপে কিছুর জন্য অপেক্ষা করছিল এবং তার কাজ করছিল। তখন আমার একটু অদ্ভুত লাগলো, কিন্তু সে কি করতে পারত? সে তো এখনো যুবক। এই ভেবে আমি আমার কাজে লেগে পড়লাম। এখন সন্ধ্যা 7টা বেজেছিল। আমার শাশুড়ি মা সৎসঙ্গের জন্য গিয়েছিলেন। এখন বাড়িতে শুধু আমি আর আমার ছেলেই ছিলাম। এই সুযোগের সদ্ব্যবহার করে আমি ভাবলাম যে আজ কিছু আলাদা করব। তখন আমি উপরে শার্ট পরলাম এবং নিচে টাইট শাড়ি। তারপর একবার আয়নায় নিজেকে দেখলাম, হালকা লাল রঙের লিপস্টিক লাগালাম এবং কপালে বড় টিপ পরলাম। চুলও খোলা রাখলাম। তখন আমাকে সত্যি খুব ভালো লাগছিল। তখনই আমার ছেলে এলো। এখন সে অবাক হয়ে গিয়েছিল। সে আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এবং কয়েক মুহূর্ত আমাকে এভাবেই দেখতে থাকল। তখন আমি বললাম, আরে বাবা, এভাবে কি দেখছিস? চা খাবি? তখন ছেলে বলল, না, আমি বাইরেই খেয়ে নেব হোটেলে। কি? তখন আমি বললাম, আরে বাবা, এভাবে চলবে না। আজ তুই আমার সাথে চা খাবি। আর হ্যাঁ, আমি জানি যে তুই সিগারেটও খাস। যদি খেতে হয় তাহলে তোর ঘরেই খেতে পারিস। তারপর আমি বললাম, চল বাবা, চা খাই। হলে চলি। তারপর আমরা দুজনেই হলে গেলাম। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আরে রাকিব, আজ তোর কি টেনশন? রাকিব বলল, মা, যখন তুমি থাকো তখন আমার কোনো টেনশন থাকে না। এরপর আমি বললাম, আরে আমি তোর মা, আমাকে সব কিছু বলতে পারিস। হতে পারে আমি তোর কিছু সাহায্য করতে পারি। কিন্তু তখন সে কিছু বলল না। শুধু আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের সামনে ক্ষেত ছিল এবং সেখানে একটি ছোট কুঁড়েঘর ছিল। তখনই সেখানে দুটি কুকুর এল। কিছুক্ষণ পর কুকুরটি সেই কুকুরের সাথে খেলতে লাগলো, মানে তুমি বুঝতেই পারছ। রাকিব খুব মনোযোগ দিয়ে সেই কুকুরগুলোকে দেখতে লাগল। তখনই হঠাৎ আমি বললাম, রাকিব, আরে শোন। কিন্তু সে শুনছিল না। তার পুরো মনোযোগ শুধু সেই কুকুরগুলোর দিকে ছিল। তখনই আমি হঠাৎ জোরে বললাম, রাকিব, আরে তুমি আমার কাপড় পরো, তাই না? হঠাৎ রাকিব বলল, হ্যাঁ, এবং এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়ে আমার দিকে তাকালো। এর উপর আমি বললাম, আরে শুধু পরিষ্কার করে বল, আমি সত্যিটা শুনতে চাই। তখন রাকিব একটু লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এবং বলল, হ্যাঁ মা। তখন আমি বললাম, রাকিব, আমাকে সব কিছু সত্যি সত্যি শুনতে হবে। দ্বিধা না করে বল। যদি করো তাহলে এতে লজ্জার কি আছে? তখন রাকিব কিছুক্ষণ থামল, তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বলল, হ্যাঁ মা, আমি করি। তারপর আমি বললাম, রাকিব, এভাবে নয়, এখন আমার চোখে চোখ রেখে বল। তারপর রাকিব কিছুক্ষণ চুপ থাকল। তখন আমি বললাম, রাকিব, শুধু একবার পরিষ্কার করে বল, ভয় পাচ্ছিস কেন? তোকে আমার থেকে ভয় পাওয়ার দরকার নেই। রাকিব আবার কিছুক্ষণ চুপ থাকল এবং আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, আমি করি। তারপর আমি বললাম, আচ্ছা চলো, আজ আমি তোকে আসল আনন্দ দেব। তখন রাকিব অবাক হয়ে জিজ্ঞাসা করল, আসল আনন্দ? এর উপর আমি বললাম, হ্যাঁ রাকিব, আজ আমি তোকে আসল আনন্দ দেব। আয় বেডরুমে চল। তখন রাকিব একটু ইতস্তত করতে লাগল, মা, কিন্তু তখনই আমি বললাম, আরে আবার টেনশন নিচ্ছিস নাকি? ঠিক আছে, একটা কাজ কর, আমি তোর জন্য চা আনি। আগে চা খেয়ে নে, তারপর তোর সিগারেট খা এবং তারপর বেডরুমে আয়। আর হ্যাঁ, ব্রাশ করে আসবি। যখন আমি ডাকব তখনই আসবি। তারপর আমি চা বানালাম। তারপর 2টি কাপ চা নিয়ে এলাম। একটি কাপ রাকিবকে দিলাম এবং একটি আমি নিলাম। তখন তার চায়ে আমি বিশেষ ভেজ মিশিয়ে দিলাম। তখন আমি জানতাম যে এই চা খেলেই তার মস্তিষ্ক বদলে যাবে। আমি এটাও জানতাম যে আমার শাশুড়ি মা এখনও আরও 3 ঘন্টা সৎসঙ্গ থেকে ফিরে আসবেন না। আজ আমাদের বিল্ডিংয়ের নিচে সৎসঙ্গ অনুষ্ঠান হচ্ছিল, সাথে ভজনও চলছিল। সেই সময় আমি চা খেতে খেতে ঘরের দরজা এবং জানালা বন্ধ করছিলাম। পর্দাও লাগিয়ে দিয়েছিলাম। শুধু রান্নাঘরের আলো জ্বলছিল, কারণ বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল এবং একটু অন্ধকারও ছিল। রান্নাঘরের হালকা আলো বেডরুম পর্যন্ত আসছিল। চায়ের পর রাকিব ব্যালকনিতে ধূমপান করছিল। তখন আমি তাকে ডাকলাম, রাকিব বাবা, আয়, আমি তোর অপেক্ষা করছি। সে ভেতরে এল। তখন আমি বিছানার পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। রাকিব আমার কাছে এল এবং আমাকে দেখতে লাগল। তারপর আমি তার হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিলাম।
নিচে সৎসঙ্গ এবং ভজনের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং উপরে আমাদের মধ্যে একটি আলাদা সৎসঙ্গ এবং ভজন চলছিল। কিছুক্ষণ পর আমরা শান্ত হলাম। রাকিব খুব খুশি ছিল। আজ আমি তাকে আসল জীবনের আনন্দ দিয়েছিলাম এবং আমিও বহু বছর পর খুব খুশি হয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর রাকিব বলল, মা, আমি কিছুক্ষণ পর বাইরে যাচ্ছি। আমি বললাম, হ্যাঁ বাবা, যা। বাইরে কিছুক্ষণ ঘুরে আয়। তোর দাদিও কিছুক্ষণ পর এসে যাবেন। তারপর কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা সৎসঙ্গ থেকে ফিরে এসে বললেন, আজ আমি নিচে মধুবনের বাড়িতে রাতে থাকব। সে একা আছে, তার ছেলে এবং বউ বাইরে গেছে। তখন আমি সাথে সাথে শাশুড়ি মাকে হ্যাঁ বললাম। এখন আমি খুব খুশি ছিলাম। কাকতালীয়ভাবে আজ রাতে আবার আমি এবং রাকিব একা ছিলাম। তারপর আমি সাথে সাথে রাকিবকে একটি মেসেজ করলাম, রাকিব বাবা, গুড নিউজ আছে। আজ বাড়িতে শুধু আমরা দুজন আছি। মা নিচে প্রতিবেশীর বাড়িতে থাকবেন রাতে। রাকিবের রিপ্লাই এল, মা, গুড। আজ মজা হবে। আমি আবার মেসেজ করলাম, হ্যাঁ বাবা, আজ খুব মজা করব। রাকিব রিপ্লাই দিল, মা, একটা রিকোয়েস্ট আছে। এর উপর আমি জিজ্ঞাসা করলাম, বাবা, কি রিকোয়েস্ট? রাকিব লিখল, মা, একটা কাজ করবে প্লিজ। আমি জিজ্ঞাসা করলাম, কি বাবা, বল। তারপর আমি লিখলাম, আসার সময় বিয়ার নিয়ে আসিস। আজ আরও একটু করব। আমি জানি তুই তোর বন্ধুদের সাথে খেয়েছিস। তখন রাকিব জবাব দিল, হ্যাঁ মা, অবশ্যই। তারপর সে লিখল, মা, আজ তুমি আমার সাথে সিগারেটও খেও, কারণ আমি জানি যে তুমিও সিগারেট খাও। আমি মেসেজ করলাম, হ্যাঁ বাবা, যেমনটি তুই বলিস তেমনি হবে। তারপর আরও একটি মেসেজ করলাম যে কখনো কখনো আমি তোকে একটি বিশেষ সিগারেট দেব। এখন রাত 11টা বেজেছিল। আমার শাশুড়ি মা নিচে প্রতিবেশীর কাছে চলে গিয়েছিলেন। এখন রাত 11টা বেজেছিল। তখন আমি রাকিবকে মেসেজ করলাম, বাবা, কোথায়? রাকিব জবাব দিল, মা, আমি রাস্তায় আছি। এক বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই দেরি হয়ে গেল। তারপর আমি মেসেজ করলাম, ঠিক আছে। রাকিব আবার লিখল, মা, আজ আমরা হালকা ডিনার করব। এর উপর আমি বললাম, ঠিক আছে, তোর ইচ্ছে চি। তারপর আমি মেসেজ করলাম, আজ তুই বাবার জায়গা নে। আজ এই মঙ্গলসূত্র আমাকে পরা। রাকিব জবাব দিল, হ্যাঁ মা, আমি পরি। কিন্তু তুমি রাকিব আবার জবাব দিল, হ্যাঁ মা, ধরে নাও, আমি পরিয়ে দিয়েছি। কিন্তু আমি তোমাকে মা ডাকব। তারপর রাকিব মেসেজে স্মাইলি পাঠাল। কিছুক্ষণ পর সে বাড়ি এল। তখন সে সাথে পিৎজা এনেছিল। তখন আমি বললাম, রাকিব, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, আমিও এখনই আসছি। তারপর আমি কাপড় বদলালাম এবং ডাইনিং টেবিল সাজালাম। ততক্ষণে রাকিবও এসে গেল। তারপর আমরা একসাথে ডিনার করতে শুরু করলাম। এখন আমরা দুজনেই একে অপরের দিকে তাকাতে লাগলাম। তখনই আমি আমার লম্বা মঙ্গলসূত্র বের করে রাকিবকে দিলাম। তারপর আমরা বিয়ার খেলাম এবং রাকিবও বিয়ার নিল। এরপর আমরা ক্যান্ডেল লাইট ডিনার করলাম। ক্যান্ডেল লাইট ডিনারের সময় আমাদের হালকা হালকা হাসি, একে অপরের সাথে ধাক্কা খাওয়া গ্লাস এবং মোমবাতির মৃদু পরিবেশকে আরও বিশেষ করে তুলেছিল। সম্ভবত বিয়ারের নেশা এখন প্রভাব দেখাতে শুরু করেছিল। তখনই রাকিব আমার হাত ধরে হালকা করে চাপল এবং মুচকি হেসে বলল, তুমি জানো, যখন তুমি আমাকে মঙ্গলসূত্র দিলে তখন আমার মনে হলো যে তুমি আমাকে চিরকালের জন্য তোমার করে নিয়েছ। তখন আমি তার চোখের দিকে তাকালাম, যেখানে কিছু না বলা শব্দ ভাসছিল। তারপর আমি ধীরে ধীরে বললাম, রাকিব, তুমি আগে থেকেই আমার। এতে বলার কি আছে? তুই তো আমার লাল সোনা বাবু, সব কিছু তো তুই। তখন রাকিব আমাদের কথা শুনে দুষ্টুমি ভরা ভঙ্গিতে বলল, ভালো লাগছে যে আমি উড়ছি। তখনই আমরা দুজনেই হেসে উঠলাম। তারপর রাকিব আমাকে জড়িয়ে ধরল এবং বলল, তোমাকে শাড়িতে খুব ভালো লাগছে। তারপর রাকিব আমার দিকে মনোযোগ দিয়ে দেখল এবং ধীরে ধীরে বলল, আজকের রাত শুধু আমাদের। তখন আমি হালকা করে মাথা নিচু করলাম এবং তাকে জড়িয়ে ধরলাম। তখন মোমবাতির আলো, মৃদু সঙ্গীত এবং আমাদের হৃদয়ের স্পন্দনের আওয়াজই আমাদের মধ্যে ছিল। সে রাতে চাঁদ ও চাঁদের আলো ছড়াচ্ছিল, যেন আমাদের এই বিশেষ রাতে সাক্ষী হতে চায়। বাতাসও আমাদের নীরবতায় গুনগুন করছিল। তখন আমি রাকিবের কাঁধে মাথা রাখলাম এবং ধীরে ধীরে বললাম, ইস, এই রাত যদি কখনো শেষ না হয়। তখন রাকিব আমাকে আরও কাছে টেনে নিল এবং ফিসফিস করে বলল, কেন নয় মা, আমাদের জীবনও এমনই হবে। তারপর সেই রাত আমাদের জীবনে বিশেষ হয়ে উঠল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট গল্প। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।